হ্যাঁ, মাঝে মধ্যে অনেক কান্নাও করে একা একা। তোর বড় আব্বু প্রায় সময় রাফের কথা তুলে ঝগড়া করে, বকাবকি রাগারাগি করে। ভাবির জন্যই নাকি রাফ নষ্ট হয়ে গেছে। সব দোষ ভাবির। রুহি কিছু না বলে প্লেটের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। আমি বাবার সাথে দেখা করে আসছি, তখন তো সেভাবে কথা বলা হলো না। আচ্ছা যা। প্লেটটা হাতে নিয়েই দাদার রুমের দিকে এগিয়ে যায় রুহি। নয়নতারা কিচেনের দিকে এগিয়ে যায়। দাদার রুমে এসে দেখে দাদা মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছেন। রুহিকে দেখে মিষ্টি হেসে বলেন, ঘুম ভেঙেছে? হুম। খাটের ওপর বসো, এটা শুকিয়ে দিয়ে আসছি। রুহি খাটের উপর বসে পা ঝুলিয়ে আশেপাশে তাকিয়ে দাদার ফোনটা খোঁজে, কিন্তু নজরে আসে না। আব্দুর রউফ ব্যালকনি থেকে রুমে ফিরে আসেন। একটা সাদা পাতলা গেঞ্জি গায়ে জড়িয়ে বেডের উপর বসেন মায়ার পাশে। কেমন আছো দাদু ভাই? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাতির সাথে কথা হয়েছে? চমকে উঠলেন যেন আব্দুর রউফ। কথা বলছো না কেন? কথা হয়েছে ওর সাথে? রাফের সাথে? ওর সাথে তো যোগাযোগ নেই আমার। একদম মিথ্যে বলবে না দাদু, আমি জানি ওর সাথে তোমার যোগাযোগ আছে। গত রাতে কল করেনি তোমাকে? না। সকালেও করেনি? না, কখন করবে? আমি জানি না। রুহির মরির মুখটা আরো মরির হয়ে যায়। ওর নাম্বারটা দাও, কেন? দরকার আছে। আব্দুর রউফ চুপ করে বসে থাকেন। তোমার ফোন কোথায়? বালিশের পাশ থেকে ফোনটা বের করেন আব্দুর রউফ। তোমার নাতির নম্বর বের করে দাও। কন্টাক্ট লিস্ট থেকে নাম্বার খুঁজে বের করে দেন আব্দুর রউফ। ফোনটা হাতে নিয়ে রুহি নিজেই ডায়াল করে, কিন্তু রাফের ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার ট্রাই করে প্রত্যেকবার ফোন বন্ধ করে। ফোন বন্ধ বলছে কেন? ফোন বোধহয় নেটওয়ার্কের বাইরে রয়েছে। ওর সাথে সত্যি সত্যি তোমার কথা হয়নি আজকে? মিথ্যে কেন বলবো? ও যদি কল ব্যাক করে তাহলে আমাকে ডাক দেবে। তুমি কোথায় যাবে? রুমে যাচ্ছি। রুহি আর কোনো কথা না বলে বেড থেকে নেমে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে রুহির গা। খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে হয়তো। প্লেটটা ছোট টেবিলের ওপর রেখে ব্যালকনির গ্রিল ঠেসে দাঁড়ায়, তাকিয়ে রইল গেটের দিকে। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কেমন যেন অশান্তি লাগছে এখন। রাফ কোথায়, কি করছে, আসছে না কেন এখনো? রাফের অপেক্ষায় পথ চেয়ে আছে তো রুহি। 4টা নাগাদ রুহির মামা খালারা এসে উপস্থিত হয় শান্তিনীরে। রুহি তখন নিজের রুমে একা একা বসে আছে। মা আর শাশুড়ি মা রান্না করতে ব্যস্ত। মেয়েরা সাহায্য করছে তাদের দুজনকে। হইচই শুনে বুঝতে পারে সবাই চলে এসেছে। নিজের ফোনটা বালিশের নিচে রেখে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির গোড়ায় আসতেই সকলকে দেখতে পায়। আগে যখন নানুর বাড়ি থেকে সবাই আসতো, রুহি তখন খুশিতে আকাশে উঠত, কিন্তু আজকে ওর সেরকম খুশি লাগছে না, বরং এই হইচই বিরক্ত লাগছে। রুহিকে দেখে সবাই রুহির কাছে এগিয়ে আসে। রুহি হাসি মুখে সকলের সাথে কথা বলে। রুহির মেয়ে কাজিনরা জড়িয়ে ধরতে চাইলেও রুহি ধরতে দেয় না। সকলের সাথে সোফা এসে বসে। অনেকে অনেক প্রশ্ন করেও রুহি কারো কোনো প্রশ্নের উত্তর দেয় না। রাফকে নিয়ে প্রায় সবাই বাজে মন্তব্য করে। শুনতে শুনতে রুহির রাগ উঠে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোমরা এখানে কেন এসেছো? নিশ্চয়ই এই বাড়ির বড় ছেলে কেমন সেটা বিচার করার জন্য না। কারোর সম্পর্কে না জেনে তাকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করবে না কেউ। রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। সোফায় বসে থাকা সকলে হা করে তাকিয়ে রুহির চলে যাওয়া দেখে। মল্লিকা, মলি আর নয়নতারাও শুনেছেন রুহির কথাগুলো। আসলে নামাজ আদায় করার জন্য একেবারে তৈরি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এসেছিলেন আব্দুর রউফ। তিনিও শুনেছেন রুহির কথাগুলো। ওনার কাছে ভালো লাগে রুহির বলা কথাগুলো। সঠিক জায়গায় সঠিক সময়ে উচিত কথা বলেছে। গত 3 মাসে এরা যখনই এই বাড়িতে এসেছে তখনই রাফকে নিয়ে বাজে কথা বলেছে। তাদের কথা শুনে মনে মনে হয় রুহি তাদের বাড়ির মেয়ে, এই বাড়ির কিছুই হয় না। এদেরকে কিছু বলাও যায় না, বললেই হই হই করে ওঠে।
রুহির বড় খালা নয়নতারার দিকে তাকিয়ে বলেন, তোর মেয়েকে তো ওই ছেলে বশ করে নিয়েছে রে নয়ন। যেই ছেলে ওকে তুলে নিয়ে এতগুলো দিন আটকে রাখলো, তার হয়ে কিভাবে এতগুলো কথা শুনিয়ে গেল আমাদের, দেখলি তো? মল্লিকা মণি মনে মনে ভীষণ খুশি হন। উনি এখন আর কারো কোনো কথার জবাব দেন না, দিতে ইচ্ছেও করে না। ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছেন এখন। ছেলে মেয়ে দুজনের একজনও কাছে নেই। প্রতিনিয়ত হাজবেন্ডের বাজে আচরণ, ছেলের সাথে যোগাযোগ নেই, মেয়েটা রাগ করে ঠিকমতো কথা বলে না, বাড়ির কারোর সাথে মন খুলে কথা বলতে পারে না। বাবা মা বেঁচে নেই, একটা বোন নেই, ভাইদের কাছে গিয়ে থাকতে ইচ্ছে করে না। আব্দুর রহমান যেতেও দেন না। মানুষের বয়স বাড়লে ভালো হয়ে যায়, পুরনো স্বভাব পরিবর্তন হয়। আর আব্দুর রহমান বয়স বাড়ার সাথে সাথে আরো বেশি রাগী, বদমেজাজি, শয়তান হচ্ছে। লাস্ট 3 মাসে মল্লিকা মলিকে ভেতর থেকে শেষ করে দিয়েছেন আব্দুর রহমান। রাতে গেস্টদের আগে খেতে দেওয়া হয়। রুহিকে ওদের সাথে খেতে বসতে বললেও রুহি খেতে বসে না। সোফায় বড় ভাইয়ের সাথে বসে আছে রুহি। রাজ কথা বলছি, রুহি 2-1টা কথার উত্তর দিয়ে আবার চুপ হয়ে যাচ্ছে। রুহির পড়াশোনায় 1টা বছর গ্যাপ গেল, সেটা বলে আফসোস করছে। তবে রুহির মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। গেস্টদের খাওয়া শেষ করে বাড়ির সবাই খেতে বসে। খাবার খাওয়ায় সময় রুহির মধ্যে আবারও সেই অনীহা প্রকাশ পাচ্ছে। রুহির মুখ দেখেই বোঝা যাচ্ছে খাবার ভালো লাগছে না ওর কাছে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে বলে, রান্না ভালো হয়নি? রুহি হেসে মাথা নাড়িয়ে বলে, না, ভালো হয়েছে তো। খাচ্ছিস না কেন তাহলে? খেতে ইচ্ছে করছে না এসব খাবার। কি খাবি তাহলে? কথা না বলে রুহি রুই মাছ তুলে মুখে দেয়। জোর করে ঢোক গিলতেই পেটের ভেতর মোচড় দেয়। চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনের কাছে গিয়ে গল গল করে বমি করে দেয়। নয়নতারা আর মল্লিকা মলি দৌড়ে রুহির পাশে এসে দাঁড়ান। বাকি 4 জন চেয়ারে বসে তাকিয়ে আছে বেসিনের দিকে। বমি বন্ধ করে কুড়ি করে সোজা হয়ে দাঁড়ায় রুহি। মা আর শাশুড়ি দুজনেই যেন কিভাবে তাকিয়ে আছে। নয়নতারা মেয়ের গালে হাত রেখে বলেন, কি হয়েছে তোর? রুহি জোরপূর্বক হেসে বলে, কি হবে, কিছু হয়নি। বমি করলি কেন এভাবে? খাওয়ার প্রতিও কেমন অনীহা? এসেছিস পর থেকে তোর ভেতরে আর একটা প্রাণ বেড়ে উঠছে না তো? রুহি ফ্লোরের দিকে চোখ রেখে বলে, হ্যাঁ, কতদিন? 3 মাস পেরিয়ে গেছে। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে থেকে মেয়েকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন। মল্লিকা মলি চুপচাপ তাকিয়ে আছেন রুহির দিকে। তিনি যেন কোনো প্রতিক্রিয়াও দেখাতে ভুলে গেছেন। নয়নতারা রুহির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, এতক্ষণ বলিসনি কেন? সকাল থেকে কতবার জিজ্ঞেস করলাম, একটা বারও বললি না। রুহি কিছু না বলে চুপ হয়ে থাকে। কি খাবি বল? খেতে ইচ্ছে করছে না। না খেলে তো শক্তি পাবি না, অসুস্থ হয়ে যাবি। এখন আগের চেয়েও বেশি বেশি খেতে হবে। বেশি বেশি খেয়েই তো এমন মোটা হয়ে গেছি। বুক থেকে মেয়েকে তুলে মেয়ের কপালে আদর করেন। খেতে আয়, নতুন করে আবার খাবার দিচ্ছি। নয়নতারা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যান। মল্লিকামণি রুহির হাত মুঠো করে ধরেন। রুহি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়। কাঁদছো কেন? তুই আমার ছেলেটাকে কেন ছেড়ে আসলি? ওকে এই বাড়িতে নিয়ে আসার জন্য। কখন আসবে? আমি নিজেও জানি না, কিন্তু ও আসবেই। ডাইনিং টেবিলে বসে থাকা 3 জন হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে রুহির কি হয়েছে। ডাইনিং রুমটা বেশ বড়, আর বেসিংটা অন্য পাশে হওয়ায় মা মেয়ের মধ্যে কি কথা হয়েছে শুনতে পায়নি কেউ। আন্দাজ করতে পেরেছে 3 জনেরই মুখের রং পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে আব্দুর রহমানের। আব্দুল্লাহ আর রিফাত নয়নতারার দিকে তাকিয়ে বলে, রুহির কি হয়েছে? নানা হচ্ছ তুমি। খাবার বাড়তে বাড়তে বলে নয়নতারা। 3 জনেই আবার রুহির দিকে তাকায়। রুহি আবার কুড়ি করে মুখ ধুয়ে এগিয়ে আসছে। রুহি সকলের দিকে একবার তাকায়, চেয়ার টেনে বসে। খাওয়া শেষ করে রুহি নিজের রুমে ফিরে আসে। সবাই রুহিকে ড্রয়িং রুমে বসতে বললেও রুহি বসে না। কিছু সময় পর নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা দাদার রুমে আসে। আব্দুর রফ নিজের মেডিসিনগুলো খাচ্ছিলেন। দাদু ও ফোন দেয়নি?
আব্দুর রব ঘাড় ঘুরিয়ে তাকান রুহির দিকে, তারপর আবার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলেন, না, ফোন দিচ্ছে না কেন? আমি এখানে থেকে কিভাবে বলবো? ও আসবে না? আব্দুর রব ঘুরে দাঁড়ান রুহির দিকে, এক হাতে রুহির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, তোমার উচিত হয়নি বাপ চাচার কথায় রাফকে রেখে চলে আসা। রাফের রাগ জেদ সম্পর্কে তুমি জানো নিশ্চয়। ও কি করবে বা করছে কে জানে। আব্বুরা তো বলেছে ও আমাকে নেওয়ার জন্য বাড়িতে আসবে। ও বাড়িতে আসলে সবকিছু ঠিক করে নেবে। ওর সাথে সবাই একসাথে থাকবে। আব্দুল্লাহকে বিশ্বাস করলেও রহমানকে বিশ্বাস করি না আমি। রহমান ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে এসেছে রাফকে শাস্তি দেওয়ার জন্য। এই দুনিয়ায় রহমান এর একমাত্র শত্রু ওর নিজের ছেলে। রাগ জেদ পুষতে পুষতে এমন এক পর্যায়ে চলে এসেছে যে এখন কিভাবে রাফকে শাস্তি দেওয়া যায় সেটা ভাবে সব সময়। ও ভুলে গেছে রাফ ওর নিজের ছেলে, ওর রক্ত। তোমাকে নিয়ে তো কোনো একটা খেলা খেলবে রাফের সাথে। তুমি সাবধানে থেকো। বাপ চাচার কারো কোনো কথা শুনবে না। ভুল করে ফেললাম আমি? ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? এটা আগে ভাবা উচিত ছিল তোমার। যাই হোক, টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের খেয়াল রেখো। তুমি কিন্তু এখন আর একা নয়। ওর নাম্বারটা দাও। আব্দুর রব ফোন হাতে নিয়ে নাম্বারটা দেয় রুহিকে। আর কোনো নাম্বার নেই ওর? না, এই একটা নাম্বার থেকে আমাকে কল করো শুধু। রুহি রুম থেকে বেরিয়ে আসে, রাফের নাম্বারে কল করতে করতে আবার নিজের রুমে ফিরে আসে। ওর ফোনটা বাড়িতেই ছিল মায়ের কাছে। দুপুরের পর মায়ের কাছে চেয়ে নিয়েছে ফোনটা। এখন যেই সব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, গতকাল এমন কিছু মনে হয়নি। বাপ চাচার কথা শুনে সব সহজ মনে হয়েছিল, এখন টেনশনে হাত পা ঘামতে শুরু করেছে। ব্যালকনিতে এসে গেটের দিকে তাকায়, রাফের নাম্বারে ডায়াল করে। রাফ কেমন আছে, কোথায় আছে জানার জন্য মনটা অস্থির হয়ে উঠেছে এখন। পরপর কয়েকবার ডায়াল করার পরও ফোন বন্ধ পড়ে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, নিজের পেটের দিকে তাকিয়ে পেটে হাত বুলিয়ে বলে, তোমার বাবা কি ভীষণ রাগ করেছে আমার উপর? আমি তো তোমার বাবা আর এই পরিবারের সকলের সাথেই থাকতে চাই। তোমার বাবাকে বলো না এই বাড়িতে ফিরে আসতে। টুপ করে রুহির চোখের পানি গড়িয়ে পড়ে। একদিন এই রাফকে এত বেশি মিস করছে যা ভাবনার বাইরে। এতগুলো দিন বাড়িতে আসার জন্য ছটফট করলেও এখন আবার রাফের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। নয়নতারা মেয়ের কাছে শোয়ার জন্য মেয়ের রুমে আসেন। রুহিকে রুমে না দেখে ওয়াশরুমের দিকে তাকান। ওয়াশরুমের ডোর খোলা, ব্যালকনির দিকে তাকিয়ে দেখেন ব্যালকনির লাইট অন করা রয়েছে। রুহির নাম ধরে ডাকতে ডাকতে ব্যালকনিতে এসে দাঁড়ান। এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘুমাবি না? হ্যাঁ। মাকে পাশ কাটিয়ে এসে রুমের বেডে শুয়ে পড়ে রুহি। নয়নতারা ব্যালকনির লাইট অফ করে ডোরটা লক করে দেন। রুমের বড় লাইট অফ করে ড্রিম লাইট অন করেন। তারপর মেয়ের পাশে এসে শুয়ে পড়ে, হাত বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রুহি ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। নয়নতারা মেয়ের ঘা ঘেঁষে আসেন। রুহি কাত হয়ে মাকে জড়িয়ে ধরে। এত মন মরা হয়ে আছিস কেন? চুপ করে থাকে রুহি। রাব তোর সাথে জোর জবরদস্তি করতো? না, ও অনেক ভালো ছেলে আম্মু। ওকে প্রথম কয়েকদিন অনেক ভয় লাগতো, অনেক রাগী না, কথা না শুনলেই ধমক দিত। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। সব সময় আমার খেয়াল রাখে। তোমাদের ধারণার বাইরে ও ঠিক কতটা ভালো। কিন্তু আম্মু, ওর মনে না অনেক কষ্ট। এই পরিবার কেন ওকে এত কষ্ট দিয়েছে? এই পরিবারের সবাই তো ওকে কষ্ট দেয়নি। সবাই তো ভালোবাসেনি। আজকের এই পরিস্থিতির জন্য তো এই পরিবারই দায়ী। ও যখন প্রথম আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, তখন ওর কথা মেনে নিলে কি এমন ক্ষতি হতো? সেই তো আমাকেই বিয়ে করেছে। ওর কথা তখন কেন মেনে নিলে না তোমরা? তুই ভালোবাসিস রাবকে, কেন ভালোবাসবো না? না ভালোবাসার তো কোনো কারণ নেই। তাহলে ওকে ছেড়ে আসলি কেন?
ছেড়ে তো আসিনি, এসেছি ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ও আসছে না কেন আম্মু? ওর জন্য অনেক টেনশন হচ্ছে, এখন ভয় করছে, ভালো লাগছে না আমার। ওর ফোন বন্ধ, কল করলে কল যাচ্ছে না। কথা বলার সময় রুহির গলা জড়িয়ে আসছে। গলার স্বর ভারী হয়ে গেছে, চোখ দুটো পানিতে টইটুম্বুর। গভীর রাত, ঘুম ভেঙে যায় নয়নতারে। রুহিকে পাশে না পেয়ে চোখ মেরে তাকান। ড্রিম লাইটের হালকা আলোয় পুরো রুমে নজর বোলান। রুমে নেই রুহি, ওয়াশরুমের লাইটও অফ করা। তাহলে রুহি কোথায় গেল? শোয়া থেকে উঠে বসেন দ্রুত। রুহি, রুহি, কোথায় তুই? রুহি ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। নয়নতারা বেড থেকে নেমে দাঁড়ান। এত রাতে না ঘুমিয়ে তুই বেলকুনিতে কি করছিস? এভাবে রাত জাগলে তো অসুস্থ হয়ে যাবি। রুহি কিছু না বলে বেডে উঠে শুয়ে পড়ে আর একবার ডায়াল করে রাফের নাম্বারে। এবারেও রাফের ফোন বন্ধ পড়ে। নিজের ফোনটা মাথার কাছে রেখেই শান্ত হয়ে শুয়ে পড়ল। নয়নতারা মেয়ের দিকে তাকিয়ে থাকেন। ওনার মেয়েটা রাফের জন্য অস্থির হয়ে উঠেছে। রাফের টেনশনে ঘুমোতে পারছে না। ওনার সামনেই যে কতবার রাফের নাম্বারে ডায়াল করেছে হিসেব নেই। নিজেও এসে মেয়ের পাশে শুয়ে পড়ে। ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রুহি চোখ বন্ধ রেখে মনে মনে বলে, মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম আসবে না আম্মু। ঘুমানোর জন্য ওই শক্তপোক্ত বুকটা লাগবে। রুহি শান্তি নিরে এসেছে আজ তৃতীয় দিন। ঠিক মতো খাবার খেতে চায় না, বাড়ির কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ ঝিম ধরে বসে কি যেন ভাবে। মাঝে মধ্যে নিঃশব্দে চোখের পানি ফেলে। চোখের নিচে কালি জমে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে। নিজের প্রতি যত্ন নেই। আগেও ছিল না, রাফ নিজেই তো রুহির যত্ন নিত। এখন রাফ নেই, তাই রুহির যত্নও নেই। নয়নতারা মেয়ের জন্য যত যাই করেন রাফের মতো করে যত্ন নিতে পারছেন না। 3 দিনেই কিছুটা চিকন হয়ে গেছে। এইবারে সব কিছুই এখন রুহির কাছে পানসে। কারোর আদর, যত্ন, ভালোবাসা রুহির মন ভরাতে পারছে না। আগে মনে হয়েছে বাড়িতে না আসতে পারলে দম বন্ধ হয়ে মরবে, আর এখন মনে হয় রাফকে না দেখতে পেয়েই দম বন্ধ হয়ে মরবে। রুহি শাশুড়ি মায়ের রুমে আসে। মল্লিকা মলি বেডের উপর হেলান দিয়ে বসে আছেন চুপচাপ। রুহি বসে ওনার পাশে। মল্লিকা মলি সোজা হয়ে বসে। মাঝখানে মাত্র একটা দিন গেছে, এর মধ্যে নিজের চোখ মুখের কি অবস্থা করেছিস রুহি? রাফ দেখলে তো রাগারাগি করবে। তোমার ছেলে কেন আসছে না আম্মু? ওকে আসতে বলো। রাফকে মিস করছিস? আসার পর থেকেই ওর ফোনে তো কল যায় না রে মা। আমি অনেকবার চেষ্টা করেছি কল দেওয়ার। ও আসবে না। রুহির চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ওড়না দিয়ে দ্রুত মুছে নেয় চোখের পানি। মল্লিকা মলি অবাক হয়ে তাকিয়ে থাকেন রুহির মুখের দিকে। মেয়েটা ওনার ছেলেকে কত ভালোবাসে। রাফের জন্য কান্না করছে। মল্লিকা মলি রুহির মাথায় হাত বুলিয়ে বলেন, রাফ যখন আসছে না তখন তুই ওর কাছে ফিরে যা। রাফকেও কষ্ট দিচ্ছিস, তুই নিজেও কষ্ট পাচ্ছিস। ফিরে যাব। হ্যাঁ, ফিরে যা। তোরা দুজনেই তো দুজনকে ভালোবাসিস। তুই রাফের সাথে যদি ভালো থাকিস, সুখে থাকিস, খুশি থাকিস, তাহলে ওর কাছে ফিরে যা। আসার হলে রাফ এই 3 দিনেই চলে আসতো। ও হয়তো আসবে না এই বাড়িতে। কিন্তু আমি তো জানি না ওই বাড়িটা কোথায়। তোর আব্বুদের বল তোকে রেখে আসার জন্য। বললে নিয়ে যাবে? বলে দে কি বলে। অফিস থেকে ফিরলে বলবো। আর কথা না বাড়িয়ে রুহি শাশুড়ি মায়ের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ে কাত হয়ে। চোখ বন্ধ করে নিয়ে চুপ করে শুয়ে রইল। মল্লিকা মলি রুহির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। 6টার পর অফিস থেকে ফিরে আসে 2 ভাই। রুহি ব্যালকনিতে বিষণ্ণ হয়ে বসেছিল। একটু পর 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। কারোর শব্দ কানে আসতেই নিচে তাকিয়ে বাবা আর শ্বশুরকে দেখে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসেছে। দুজন রুমের দিকে আগাতেই রুহি দুজনের সামনে দাঁড়ায়। কিছু বলবে? আমাকে তোমরা কোন জায়গা থেকে নিয়ে এসেছো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? ওই বাড়িটা কোথায়? কেন, কি হয়েছে? আমাকে ওখানে রেখে আসো। এখানে ভালো লাগছে না আমার। রুহির এমন কথা শুনে ড্রয়িং রুমে থাকা সকলেই রুহির দিকে তাকায়।
এতগুলো মানুষের মধ্যে থেকেও ওর ভালো লাগছে না। সবাই তো ওর নিজের আপন মানুষ, ছোট থেকে এদের মাঝেই বড় হয়েছে, অথচ এখন এখানে ভালো লাগছে না। 3 মাস রাফের কাছে ছিল, 3 দিন ধরে রাফের কাছ থেকে দূরে রয়েছে, এখন 3 দিনেই রাফের জন্য পাগল হয়ে উঠেছে। কথা বলছো না কেন? কখন নিয়ে যাবে আমাকে? ফ্রেশ হয়ে আসছি। বলে নিজের রুমের দিকে এগিয়ে যান আব্দুর রহমান। আব্দুল্লাহ আল রিফাত নিজেও রুমের দিকে এগিয়ে যান। রুহি দুজনের চলে যাওয়া দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মনে হচ্ছে পালিয়ে গেল ওর সামনে থেকে। রুহি সোফায় বসে বড় ভাইয়ের পাশে। রাজ রুহির দিকে তাকিয়ে বলে, তোর এখানে ভালো লাগছে না? দুদিকে মাথা নাড়ায় রুহি। ভালো লাগছে না? বাইরে ঘুরতে যাবি? ভালো লাগবে তাহলে। তুমি তোমার বড় ভাইকে ভুলে গেছো ভাইয়া। ভুলবো কেন? মনের ভুলেও তো কখনো স্মরণ করো না বোধহয়। এমন কথা বলছিস কেন? একই বাড়ির ছেলে তোমরা দুজন, অথচ ওর লাইফটা তোমার লাইফের মতো না। তুমি ফ্যামিলির সকলের আদর, যত্ন, ভালোবাসা পেয়েছো, এখনো পাচ্ছ। ও কি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছিল? এই ফ্যামিলির মানুষগুলো কেন ওকে ভালোবাসেনি ভাইয়া? কে বলেছে ভালোবাসে না? বড় আব্বু বাদে তো বাকি সবাই ভালোবাসে। আমি তো এখনো অব্দি দেখলাম না সবাইকে ভালোবাসতে। কি হয়েছে তোর? এসব কথা কেন বলছিস? ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ রেখে 1 মাস দূরে থাকবে ভাইয়া। এই 1 মাসে বাড়ির কারোর সাথেই যোগাযোগ করবে না, তাহলে একটু হলেও ওর কষ্টটা অনুভব করতে পারবে। 3টা মাস তোমাদের কাছ থেকে দূরে ছিলাম। এই 3 মাসে আমি পাগল হয়ে গিয়েছিলাম তোমাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা ঠিক কতটা কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি 3 মাসেই। ও তো কতগুলো বছর ধরে দূরে রয়েছে তোমাদের কাছ থেকে, তাহলে ভাবো ওর কেমন ফিল হয়। রাজ বলতে পারে না কিছু। আমাকে ওর কাছে দিয়ে আসো। আমি তো জানি না ভাইয়া কোথায় থাকে। আব্বুর কাছে জিজ্ঞেস করো ওর বাড়িটা কোথায়। আমি না গেলে ও নিজের ক্ষতি করে বসবে। ওর ফোন বন্ধ, কোনো খোঁজ খবর নেই। ওর টেনশনে আমি ঘুমোতে পারি না, খেতে পারি না, শান্তি পাই না। ওকে এখানে নিয়ে আসো, নয়তো আমাকে নিয়ে যাও ওর কাছে। ভাইয়ার নাম্বারটা দে। নাম্বার তো বন্ধ। লাস্ট লোকেশন কোথায় ছিল সেটা তো জানতে পারবো। তোমার ফোনটা দাও। রাজ নিজের ফোন রুহিকে দেয়। রুহি মুখস্থ নাম্বারটা ফোনে তুলে রাজের হাতে দেয়। রাজ নাম্বারটা সেভ করে রাখে। লোকেশন ট্র্যাক করো। আমি তো করতে পারি না, আমার পরিচিত মানুষ আছে, ওরা করে দেবে। তাহলে যাও, বসে আছো কেন এখনো? মাগরিবের পর ওদের পাওয়া যাবে। রুহি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। 3 দিন ধরে মেয়েকে দেখছেন কেমন ছটফট করছে। যে কিনা ওকে আটকে রেখেছিল, তার জন্য এত মায়া ভালোবাসা ছটফটানি। ঘণ্টাখানিক পর ড্রয়িং রুমে আসে 2 ভাই। মাগরিবের আজান হয়ে গেছে 10 মিনিট আগে। রাজ বাড়ি থেকে বের হয়ে গেছে একটু আগেই। রুহি ওর বাবার দিকে তাকিয়ে বলে, আমাকে কখন নিয়ে যাবে আপু? আব্দুল্লাহ আর রিফাত কিছু বলবেন তার আগেই আব্দুর রহমান বলেন, তুই কোথাও যাচ্ছিস না? রাফ এই বাড়িতে এসে আমার পা ধরে মাপ চাইবে, তবেই তোকে পাবে, নয়তো না। আমাকে কয়েকশো মানুষের সামনে অপমান করেছিল, ছোট করেছিল। ওকে তো আমি এমনি এমনি ছাড়বো না। এমন কথা শুনে ফুঁসে ওঠে রুহি। রাগে চিৎকার করে বলে, ও ঠিকই বলেছিল, তোমরা মীর জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক। তোমরা এক কথা বলে আমাকে এখানে নিয়ে এসে এখন বলছো অন্য কথা। কি বলেছিলে তোমরা ভুলে গেছো? তোমাদের কথা বিশ্বাস করে আমি তোমাদের সাথে এসেছিলাম, ওকে না বলে। ও আমাকে বিশ্বাস করে ওই রুমের ভেতর থেকে বের করেছিল। আমি তোমাদের দুজনের কথায় তোমাদের বিশ্বাস করে ওর বিশ্বাস ভেঙেছি, আর তোমরা বাবা হয়ে আমার বিশ্বাসের সরলতার সুযোগ এভাবে নিলে। আব্দুল্লাহ আর রিফাত বলেন, তুই ভুল করছিস। আমি এরকম কিছুই ভাবিনি কখনো। ভাবনি তাহলে বলছো কেন? আব্দুল্লাহ আর রিফাত বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি কি বলছো এসব? তুমি আমাকে বলেছিলে রুহিকে নিয়ে আসবে, না দেখেই চলে আসবে, তারপর উল্টাপাল্টা বুঝিয়ে ওকে নিয়ে আসার জন্য ওকে কনভিন্স করলে, আর এখন এমন কথা বলছো কেন? তোদের কোনো কথার কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। রাফ আসবে, আমার পা ধরে মাপ চাইবে, তবেই রুহিকে পাবে। ওর জন্য আমাকে
অনেক অপদস্থ হতে হয়েছে। রুহি গর্জে ওঠে। সব তোমাদের দোষে হয়েছে। ওকে তোমরা এমন বানিয়েছো। তুমি ওকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চেয়েছো, নিজের ইশারায় নাচাতে চেয়েছো। যখন এসব করতে পারোনি, তখন তোমার নিজের ছেলেই তোমার শত্রু হয়ে গেছে। তুমি নিজের ইগোর জন্য এমন করছো। ওকে হারাতে পারোনি, তাই এমন করছো। ও তোমাকে হারিয়ে দিয়েছে, সেটা তুমি মানতে পারছো না এখনো। তাই তো ওকে তোমার পা ধরে মাফ চাইতে বলছো, শুধুমাত্র নিজেকে বড় প্রমাণ করার জন্য। এই ইগোর জন্য একদিন তুমি সবকিছু হারাবে। প্রথমে ছেলেকে হারিয়েছো, তারপর মেয়েকে, আর এখন আমাকেও হারিয়ে ফেললে। আস্তে আস্তে একসময় সবাইকে হারাবে। আব্দুর রহমান রেগে বলেন, তুই বেশি বেশি করছিস রুহি। তোকে আমি কম ভালোবেসেছি নাকি তোর জন্য কম কিছু করেছি? সেটাই তো, তুমি ভাইয়ের ছেলে মেয়েকে মাথায় তুলে রাখো, নিজের সবটা দিয়ে ভালোবাসো, অথচ নিজের ছেলেকে ভালোবাসা তো দূরের থাক, সহ্যই করতে পারো না। তুমি ভাই কাকা ছেলে হিসেবে ভালো হলেও বাবা আর হাজবেন্ড হিসেবে ভালো না। তুমি বাবা আর হাজবেন্ড হিসেবে তুমি ব্যর্থ। তোমার বিয়ে করাই উচিত হয়নি। না বিয়ে করতে, আর না তোমার সন্তান হতো। তোমার তো সারা জীবন একাই থাকা উচিত ছিল। না নিজের স্ত্রীকে ভালো রাখতে পেরেছো, আর না নিজের সন্তানকে ভালোবেসেছো। মুখ সামলে কথা বল রুহি। বলবো না, কি করবে তুমি? ভালোই ভালোই বলছি, আমাকে ওর কাছে রেখে আসো, নয়তো ভালো হবে না বলে রাখলাম। কি বলবি তুই? আব্বু, তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে কিনা? আব্দুর রহমান বসা থেকে উঠে রুহিকে টেনে নিয়ে যান সিঁড়ির দিকে। নয়নতারা আর আব্দুল্লাহ আল রিফাত ওনাকে আটকানোর চেষ্টা করেন। টানা হ্যাঁচড়ায় রুহি ব্যথা পাবে, তাই সেভাবে আটকাতেও পারছেন না। মল্লিকা মুড়ি অবাক হয়ে শুধু তাকিয়ে দেখছেন। আব্দুর রৌফ হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। আব্দুর রহমান ছেলেকে হারানোর জন্য যে এত নিচে নামতে পারেন সকলের ধারণার বাইরে। রুহিকে টেনে এনে কর্নারের গেস্ট রুমে আটকে রাখে। ডোরের সাথেই চাবি লাগানো ছিল। চাবি দিয়ে ডোর লক করে বলেন, রাব যতদিন আমার পা ধরে মাপ চাইবে না ততদিন তুই এই রুমের মধ্যেই বন্দি থাকবি। রাফ আসবে, আর আজকেই আসবে। ও তোমার অহংকার, গরিমা, তেজ ঠান্ডা করে দিয়েই আমাকে নিয়ে যাবে। রাফ জীবনেও মাফ চাইবে না তোমার পা ধরে। তুমি বরাবর ওর কাছে হেরে এসেছো, আর আজকেও হারবে। আব্দুর রৌফ নিজের রুমে চলে আসেন দ্রুত। রাফের দ্বিতীয় নাম্বার ডায়াল করেন। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়। ফোন কানে ধরে রাফকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই সব কথা উগড়ে দেন আব্দুর রৌফ। আব্দুর রহমান টেনে হিচড়ে রুহিকে নিয়ে গেস্ট রুমে আটকে রেখেছে সেটাও বলে দেন। রাফ শুধু বলে, 5 মিনিটে আমি আসছি। শান্তিনীরের সামনে এসে দাঁড়ায় রাফ, সাথে রিঙ্কু আর পিঙ্কু। গেস্ট রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহি। রাফের অপেক্ষায় তাকিয়েছিল গেটের দিকে। রাফকে দেখেই মরিন বিষণ্ণ মুখে হাসি ফুটে ওঠে। ওড়না দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। ব্যালকনি দিয়ে হাত বের করে হাত নাড়িয়ে জোরে জোরে বলে, আমি এখানে। রাফ, রিঙ্কু আর পিঙ্কু চোখ তুলে তাকায় রুহির দিকে। লাইটের আলোয় স্পষ্টই দেখা যাচ্ছে রুহিকে। রাফ প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে নিজের মাথায় ঠেকায়। এমন করতে দেখে ভীষণ রকমের ভয় পেয়ে যায় রুহি। রুহি কিছু বলবে তার আগে রাফ নিজেই গলার স্বর বাড়িয়ে বলে, ওখান থেকে 5 মিনিটে আমার কাছে আসবি, নয়তো আমি নিজের মাথায় শুট করে দেব। রুহি আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, কি করছো? পাগল হয়েছো নাকি তুমি? ওটা হাত থেকে ফেলো। আমাকে এখানে এই রুমে আটকে রেখেছো, আমি একা বের হতে পারছি না। তুমি বের করে নিয়ে যাও আমাকে। পাগলামি করে হাত থেকে বন্দুকটা ফেলে দাও। এখন আমি কেন বার করব? তুই আমার কথা শুনে এসেছিলি এই বাড়িতে। ওখান থেকে কিভাবে বের হয়ে আসবি সেটা তুই নিজে জানিস। 5 মিনিটে না আসলে আজকে আমার মরা মুখ দেখবি তুই। রিঙ্কু, পিঙ্কু, ভাইয়া ওর হাত থেকে বন্দুকটা নিয়ে নিন প্লিজ। রাফ দুজনকে সাবধান করে বলে, আমার দিকে আগালে নিজে তো মরবই, সাথে তোদের দুজনকে নিয়েই মরবো। দূরে সর আমার কাছ থেকে। ভয়ে দুই ভাই আর আগায় না। ধরতে গেলে দেখা যাবে রাগের মাথায় এখনই শুট করে দিয়েছে সত্যি সত্যি। মরতে ভয় পায় না ওরা, কিন্তু এখন একটু ভুল অনেক কিছু হয়ে যেতে পারে। রাগে রাফের মাথা ঠিক নেই, যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। তুই আসবি কিনা? সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি নিজের কিছু করো না, দাঁড়াও একটু।
রাফ এর গলার স্বর শুনে মল্লিকা মণি, আব্দুর রফ আর নয়নতারা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। রাফকে মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনজনেই ভয় পেয়ে যায়। পেছন থেকে সিকিউরিটিও এসে দাঁড়িয়েছে রাফের পেছনে। মল্লিকা মণি ছেলের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলেন,